হ্যাক মেরে দাঁড়িয়ে আছি, যাকে আমি যমের মতো ভয় পাই, সে যদি অর্ধ উলঙ্গ অবস্থায় আমাকে দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে, তবে তার ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে আমি মনে করি। শৈলে বা তোয়ালা জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। উন্মুক্ত বুকে লেপ্টে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্রই শাওয়ার নিয়েছেন তিনি। ফর্সা মুখটাকে হালকা লাল হয়ে থাকা চোখ দুটো আরও আকর্ষণীয় করে তুলছেন। কিন্তু প্রশ্নটা হলো, আমাকে এখানে কেন আনা হয়েছে, আর এভাবে চেপে ধরে রাখার কারণটা বা কী? মেয়ে হিসেবে অবশ্যই আমার রেগে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ ভয় নিচে চাপা পড়ে আপাতত তান্দুরি চিকেনে পরিণত হয়েছে। আমি যেভাবে ভয়ে কাঁপাকাঁপি করছি, আমার ধারণা রাগে যদি কোনো ক্রোমোজোম থেকে থাকে, তাহলে তারও ইতিমধ্যে এই ব্যাটা ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই ব্যাটা যে লুচু নাম্বার 1, সে সন্দেহ আমার প্রথম দিনই ঘুচে গেছে। উনি যে হাই লেভেলের বেশরম, সেটা তো আজ জানা হয়ে গেল। ভয়ে লজ্জা না পারছি ওনাকে কিছু বলতে, আর না পারছি ওনার দিকে তাকাতে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে। তার পরনে নেমোখারাম হাতটাও আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। উনি কিছু বলছেন না, তাই ভয়ে ভয়ে আমি বলে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? গুড কোশ্চেন। তোমাকে এখানে আনার পিছনে আমার বড়সড় একটা প্ল্যান আছে। শয়তানি হাসি দিয়ে, মানে কি প্ল্যান? এই মেয়ে, কাঁপছো কেন? রাগী গলায়, আপনি প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না। এমন কিছু মানে? বুড়ো কুচকে লাইক সিরিয়াসলি চিৎকার করে, এই মেয়ে, তোমার মাথায় কি আসলে কয়েকটা তার ছেঁড়া নাকি? হাউ কেন? ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। সারাদিন সিরিয়াস দেখলেও তো এইসব চিন্তা মাথায় ঘুরবে। ফুপ্পিকে জানাতে হবে। আমি থতমত খেয়ে গেলাম। প্রচুর লজ্জা লাগছে। সি, সত্যি তো আমি অনেক বেশি ভেবে ফেলেছি, কিন্তু আমি মোটেও সারাদিন সিরিয়াল দেখি না। আচ্ছা, উনি মাকে কী জন্য বিচার দেবেন? আল্লাহ বাঁচাও আমায়। কি বলবেন মাকে? বাচ্চা মেয়ে মাথায় যে এইসব বাজে চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়, সেটা তো মা হিসেবে ফুপির জানা পুরো অধিকার আছে, আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? চোখ টিপে, না প্লিজ, মাকে কিছু বলবেন না প্লিজ, বিশ্বাস করুন আমি মোটেও অমন কিছু ভাবিনি। মাথা নিচু করে করুণ গলায়, কেমন কিছু? ওই তো বলতে গিয়েও দেখি উনি মুখ চেপে হাসছেন, তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, তুমি চাচ্ছ যে আমি তোমাকে মাকে কিছু না বলি, রাই? তাড়াহুড়ো করে, ওকে, বলবো না। সত্যি খুশি হয়েছ? বাট একটা শর্ত আছে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ইউ ক্যানট টেক ইট লাইক এ ডিল, ইউ নো না, গিভ অ্যান্ড টেক। বাঁকা হাসি দিয়ে, কি করতে হবে? সিম্পল। তোমার রুমে একটা পার্সেল রেখে আসছি, ওইটা তুমি কাল কলেজে যাওয়ার সময় নীলিকে দেবে। আমি ওনাকে কোথায় পাবো? অবাক হয়ে, আমাদের ভার্সিটি গিয়ে দিয়ে আসবা। কি, আপনার মাথা খারাপ? আমি একা কিভাবে? আর আপনার জিএফ, আপনি যেতে পারেন না? রেগে গিয়ে, আমি যেতে পারবো না। কছে বাবা আমাকে কাল 1 মিনিটের জন্য ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ওর মানও ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশন ফর মি। চোখ টিপে, আমি যাব না। অন্যদিকে মুখ ঘুরিয়ে, ওকে যেও না, আমি যাচ্ছি ফুপ্পির কাছে, কত কিছু বলার আছে। যেতে নিলেন, এই না না আমি যাব, মুখ গোমরা করে। গুডকাল। হঠাৎ অদ্র ভাইয়ের রুমে ঢুকে আমাদের এভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়েন। ভাইয়াদের জন্য চা নিয়ে এসে আপু শুভ্র ভাইয়াকে এভাবে দেখে চায়ের কাপ ফেলে দিয়ে চোখ টিপে ধরে চিৎকার করে ওঠে। তারপর বাকি সব ইতিহাস। আপু চিৎকার আর কাপ ভাঙার শব্দ, সবাই রুমে এসে হাজির। সবাই চোখে এক ঝাঁক প্রশ্ন আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমি সে আর নাই বা বলি। অবশেষে নীরবতা ভেঙে আম্মু গম্ভীর কণ্ঠে বলে উঠল, রোদ, তুমি এই সময় এখানে কি করছিলে? আসলে শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে থেমে গেলাম।
কি বারবার করছিস? ভুরু কুচকে জিজ্ঞেস করল আপু। তারপর আমি যা বলেছিলাম তাতে করে শুভ্র ভাই সহ সবাই চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম আমি এখানে গোসলের পারমিশন নিতে আসছিলাম। জানি কথাটা শুনে অবাক হওয়ার স্বাভাবিক, কিন্তু কি করার, পার দিয়ে অন্য কোনো ওয়ার্ড আসছিল না। আর ওনার তাওয়ালাটা দেখে গোসল ওয়ার্ডটাই ফট করে বেরিয়ে এলো। এরপর শুভ্র ভাই ওনাদের কিছু বুঝিয়েছিলেন। কি বুঝিয়েছিলেন তা আমি এখন জানতে পারিনি। তারপর থেকেই সবাই এই বিষয়টা নিয়ে মজা নেয় আর হুহা করে হাসাহাসি করে। দাদির কথা বাস্তবে ফিরে এলাম। এই তো আমার দাদু ভাই চলে এসেছে। কী গো দাদু ভাই, মুখটা এমন করে রেখেছো কেন? আদর কম হয়েছে নাকি? মুখ টিপে হেসে। ইস, এবার আমার লজ্জা মরে যেতে ইচ্ছে করছিল। দাদিটাও না, কি দরকার ছিল এভাবে লজ্জা ফেলার। এবার আমি আর চোখে ওনার দিকে তাকালাম। ওনার রিয়াকশনটা দেখতে চাচ্ছি, কিন্তু আমাকে ব্যর্থ হতে হলো। ওনার মুখ রাগ বা লজ্জা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দাদিকে কিছু না বলে চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেলে আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। আমার ধারণা মতে এই মুহূর্তে ওনারা আমার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনী উল্টো গেছে। শাস্তি পেতে হবে না ভেবে আমার খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমি খুশি হতে পারছি না। একটা খটকা রয়েই যাচ্ছে। এরই মধ্যে মামু বলে উঠল, রোদমা, কাল কিন্তু তোমাদের বাড়িতে যাওয়ার কথা, সব গুছিয়ে নিও। শুভ্রকে আমি বলে দিব। অদ্র, রুহি, তোমরাও তৈরি হয়ে নিও। আমরা সবাই সম্মতি জানাতেই মামু ল্যাপটপটা হাতে নিয়ে অফিসে চলে গেল। সারাটা দিন আপু আর মামনিকে কাজে হেল্প করা দাদির সাথে দুষ্টুমি করে কেটে গেল, কিন্তু অবচেতন মন শুধু একটা কথা ভাবছে, এই ব্যাটার মাথায় চলছেটা কি? এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো উনি নন। রাতে আরেকটু জ্বালিয়ে বাজিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। রাত প্রায় 12টা বাজতে চলল। ওনার কোনো খোঁজ নেই। সেই সকালে বেরিয়েছিলেন আর ফিরেননি। এবার বেশ দুশ্চিন্তা হচ্ছে। ওনার নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমার পক্ষে ওনাকে ফোন দেওয়া পসিবল নয়। ফার্স্টলি, উনি আমার ফোন পিক করবেন না, অ্যান্ড সেকেন্ডলি ওনাকে ফোন দেওয়ার প্রশ্নই আসে না। ইউ অল নো ইস্যু ইজ এ বিগ ম্যাটার। ঠিক 12টা 30 উনি বাসায় ফিরলেন। এসে বিছানায় গা এলিয়ে দিলেন। ওনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আমার খুব ইচ্ছে করছিল ওনার সাথে কথা বলি, কিন্তু ওনার সাথে কথা বলার মতো কোনো টপিকই আমাদের মধ্যে নেই। কি বলা যায় ভাবছি। এই যে মিস্টার, ইচ্ছে করেই কাঁচা ঘুমটা ভাঙলাম যেন রেগে যায়, কিন্তু উনি আমার ইচ্ছার এক বালতি পানি ঢেলে দিয়ে ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবা? ওনার কথাটা স্বাভাবিক হলেও তার সেই অতি স্বাভাবিক কথাটা আমার কাছে অতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আমি ওনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখানে শুয়েছেন কেন? তো কই শোবো? তা আমি কি জানি? আমি এখন ঘুমাবো, আর আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই শুবো না। সো ইউ কেন গোনাও? অনেকটাই ঝাঁঝালো কণ্ঠে বললাম, কিন্তু এবার রাগ না করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লেন। এবার আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। হচ্ছেটা কি এসব? উনি কি করতে চাইছেন? চুপি চুপি আমাকে মেরে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করছেন না তো? হায় আল্লাহ, কি হবে এখন? সেই দিন রাতে ঘুমের আর চোখে ধরা দিল না। সকাল সকাল উঠে নামাজ পড়ে নিলাম। উনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন। খুব নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে একটা ক্লান্তর ছাপ। আচ্ছা, ওনার কিছু হয়েছে কি? হঠাৎ এমন পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে। খুব ভালো লাগছে। বাবা মায়ের সাথে পুরো একটা দিন থাকবো ভেবেই নাচতে ইচ্ছে করছে, আবার পুষে রাখা অভিমানটা চড়া দিয়ে উঠছে বারবার। উনি পুরো রাস্তায় নির্বাক ছিলেন, গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করছে। শুধু ওনার এমন ব্যবহার আমার বড্ড ভাবাচ্ছে। বাইরের দৃশ্য আর পিছনে সিটে বসে থাকা আপু আর ভাইয়ের খুনসুটির ঝগড়া এনজয় করতে করতে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে বাবা মাকে ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া আর একটা কথা বলেনি উনি। সকাল থেকেই
চুপচাপ বসে আছে রুমে। দুপুরে কোনো রকম খেয়ে আবার রুমে চলে গেছে। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, কিন্তু আমার মন পড়ে আছে ওনার কাছে। আচ্ছা, ওনার সাথে কি আমার কথা বলা উচিত? আর কিছু না ভেবেই চলে গেলাম রুমে। উনি কপালে হাত রেখে বিছানায় শুয়েছিলেন। কোনো রকম বনিতা না করে বলে উঠলাম, এই যে শুনছেন? চোখ মেলে তাকিয়ে, কিছু বলবে? আপনি কি ঠিক আছেন? মানে, বলছিলাম যে আপনাকে মোটেও ঠিক লাগছে না। কোনো সমস্যা হচ্ছে আপনার? চাইলে আমাকে বলতে পারেন। এক নিঃশ্বাসে বলে গেলাম, রোদ। ওনার ডাকে আমি কেঁপে উঠলাম। এত নরম আর করুণ সুরে কেউ আমায় ডাকেনি এর আগে। ওনার কণ্ঠটাই যেন হাজারো আকুতি মিশে আছে। রোদ, আমার সাথে একটু বাইরে কোথাও যাবে প্লিজ? ওনার কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। যে মানুষটা আমাকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারে না, সে কিনা আমাকে তার সাথে ঘুরতে যেতে বলছে। ব্যাপারটা হজম করতে বড্ড কষ্ট হচ্ছে। যাবা রোদ, প্লিজ? আমার দম বন্ধ হয়ে আসছে রোদ করুণ চোখে। ওনার কথায় কি রিয়াকশন দেব বুঝতে পারছি না। মস্তিষ্ক বলছে কোনো গণ্ডগোল আছে, নো রোদ, ডোন্ট গো। কিন্তু মনটা তো নাছোড়বান্দা, তাই মনটাকে জয়ী করে রাজি হয়ে গেলাম। গাড়িতে বসে আছি আর উনি ড্রাইভ করছেন। জানি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, মনের মধ্যে নানা কথা উকি দিচ্ছে। আচ্ছা, উনি যদি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলেন, এসব ভেবে ভয়ে কেঁপে উঠছি। কিন্তু ওই যে মন, সে সর্বদা মস্তিষ্কের বিপরীতে হাঁটে। সে বড্ড নিশ্চিন্তে বসে আছে। কেন যেন মনে হচ্ছে ওনার সাথে থাকলে কোনো বিপদ আমায় ছুঁতে পারবে না। হঠাৎ করে ব্রেক কষাতে ভাবনার সুতো কাটল। উনি আমাকে নামতে বলে সামনের দিকে চলে গেলেন। একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়েছেন তিনি। পরিবেশটাকে বেশ শান্তি শান্তি ভাব আছে, মন ভালো হয়ে যাবার মতো পরিবেশ। ওনার দিকে এগিয়ে গেলাম। ঘাসের উপর মাথা নিচু করে বসে আছেন তিনি। একদিনে মুখটা কেমন শুকিয়ে গেছে, বড্ড মায়া লাগছে। মনে হচ্ছে উনি ভিতরে ভিতরে গুমড়ে মরছে। জানি না কী ভেবে হঠাৎ ওনার কাঁধে হাত রাখলাম। তিনি যদি এক ঝটকে আমার হাতটা কাঁধ থেকে সরিয়ে দিতেন, তাহলে হয়তো তা আমার জন্য স্বাভাবিক একটা ব্যাপার হতো। কিন্তু তিনি যা করলেন তার জন্য আমি কোনো কালই প্রস্তুত ছিলাম না। ওনার কাঁধে হাত রাখলে উনি বাচ্চাদের মতো ফুঁপিয়ে উঠলেন। আমি কি করব বুঝতে পারছি না। এমন কিছু হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। এই মানুষটাকে হাসতে দেখেছি, রাখতে দেখেছি, ধমকাতে দেখেছি, কিন্তু কাঁদতে দেখিনি কখনো। এমন পরিস্থিতিতে আগে কখনই পড়িনি। কি বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে তাও জানা নেই। তার উপর ওনার এমন অদ্ভুত বিহেভিয়ার, কারণটাও জানি না। তাই চুপ করে রইলাম, কিছু বললাম না। এই অসীম নীরবতা, শুধু ওনার কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ উনি আমার হাত ওনার বুকে রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, এইখানটায় খুব কষ্ট হচ্ছে রোদ। আমি নিঃশ্বাস নিতে পারছি না রোদ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বড্ড ভালোবাসি আমি নীলিকে, বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না। মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। অজরে কাঁদছেন তিনি। জানো রোদ, ভালোবাসার পাল্লা আমি সবসময় নীলির কাছে হেরে গেলাম। আমার থেকে বেশি ভালোবাসতো ও আমায়, তবু ধরে রাখতে পারলাম না। দেখো, এই হাতটা আজ ফাঁকা। ও বলছিল কখনো ছাড়বে না এই হাতটা, কিন্তু ও কথা রাখেনি, ধোঁকা দিয়েছে আমায়। ধোঁকা? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওনার কষ্টগুলো আজ বেরিয়ে আসছে, সাথে আমাকে কাঁদিয়ে মারছে। একটু থেমে আবার বলতে শুরু করলেন তিনি, ওকে আমার চাই রোদ, এনে দিবে ওকে? দাও না এনে, প্লিজ এনে দাও না প্লিজ। বাচ্চাদের মতো আবদার করে, বাচ্চাদের মতো আবদার করে যাচ্ছেন তিনি। কিন্তু ওনাকে আমি কি করে বুঝাবো? এটা যে আমার সাধ্যের মধ্যে নেই। আমি অজরে কেঁদে চলছি। ওনার চোখে জল যে বড্ড পোড়াচ্ছে আমায়। রোদ, এই রোদ, বলো এনে দিবা? কিছু বলছো না কেন? জানো ওর শেষ কথায় কী ছিল? ও বলেছিল সুভি একটা মিষ্টি মেয়ে দেখে বিয়ে করে নেবে।
কথা দাও, ওর কথা আমি রেখেছি। ওর পছন্দের মেয়েকে বিয়ে করেছি। তোকে খুব ভালোবাসতো নীলি। সব সময় বলতো তোমার কাজিনটা বড্ড মিষ্টি সুবি, কিন্তু ও আমার কথা রাখেনি, চলে গেছে আমাকে ছেড়ে চলে গেছে। হেসকি দিতে দিতে আমি বড্ড বাজে রোদ, বড্ড বাজে। তুই কাল ঠিকই বলেছিস, আমি খুব নীচ একটা মানুষ, এতটাই নীচ যে নিজের ভালোবাসার মানুষটাকেও ধরে রাখতে পারিনি। তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি রোদ, সব স্বপ্ন ভেঙে দিয়েছি। আমি বাঁচতে চাই রোদ, আমি নীলিকে চাই, নীলিকে। বলতে বলতে উনি আমার কাঁধে ঢলে বলেন। গায়ে হাত দিয়ে দেখি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। অনেক ডাকার পর যখন ওনার সাড়া পেলাম না, তখন আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এই নির্জন জায়গায় আমি কার কাছে সাহায্য চাইব? হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভাইয়ার নাম ভাসতে জানে পানি এলো যেন। দ্রুত ফোন পিক করে ভাইয়াকে ওনার অসুস্থ হয়ে পড়ার কথা বললাম, কিন্তু ঠিকানা আমি তো নিজেও জানি না কোথায় আছে এই মুহূর্তে। কি করব এখন? আর কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ভাইয়া হঠাৎ বলে উঠল, আমি যেন ফোনে লোকেশন অন রাখি, ওনারা ট্রেস করে চলে আসবেন। কথাটা শুনে কিছুটা হলো শান্তি পেলাম। একটা আশার কিরণ উঁকি দিয়ে গেল মনে। ওনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর বাড়ছে। নিজে তো একটা বাচ্চা, আমি মাত্র 17 বছর বয়স। কতই বা বড় হয়েছি। ভয়ে হাত পা কাঁপছে। চারপাশে কারো সারা শব্দ নেই। এই সময় আমার সাথে খারাপ কিছু হয়ে গেলে কে বাঁচাবে আমায়? তারপর উনি কী করব কিছুই বুঝতে পারছিলাম না। ওনার মাথায় পট্টি দেওয়া উচিত, কিন্তু এখানে কিভাবে? গাড়ি চেক করে একটা ওয়াটার পট পেলাম, তাতে পানিও ছিল, কিন্তু কাপড় মতো অনেক চেষ্টা করে শাড়ির আঁচল ছিঁড়তে পারলাম না। মেজাজটা বিগড়ে গেল। ধ্যাত, সামান্য একটা শাড়ির আঁচল ছিঁড়তে পারি না আমি? শুভ্র ঠিকই বলে, আমি আসলে একটা মঘা। শুভ্র পাশে বসে এক মনে এইসব ভাবছিলাম। হঠাৎ কী যেন ভেবে ওনার পকেটে হাত দিলাম। অনেক খুঁজে একটা রুমাল পেলাম। ব্যাস হয়ে গেল। রুমাল ভিজিয়ে ওনার কপালে রেখে ওনার বলা কথাগুলো ভাবছিলাম। একটা মানুষ এতটা ভালো কি করে বাসতে পারে? নীলিমা আপু বড্ড লাকি, তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। নীলিমা আপু আর শুভ্রকে দেখে আমারও বড্ড ইচ্ছে হতো শুভ্র ভাইয়ের মতো আমাকে কেউ এমন করে যদি ভালোবাসতো। যদি কেউ জানতো যে আমি শুভ্র ভাইয়াকে পাবো আর শুভ্র ভাইয়া হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? আমার এখনও সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। কত হাসি খুশি ছিল সবাই, কিন্তু একটা ঝড় এসে আনন্দমাখা দিনগুলো লণ্ডভণ্ড করে দিয়ে গেল। স্বপ্নগুলোকে করে দিয়ে গেল তছনছ। কী ভয়ঙ্কর ছিল সেই দিনটা। ফ্ল্যাশব্যাক। পরীক্ষা দিয়ে বের হতেই দেখি শুভ্র ভাইয়া গেটে দাঁড়িয়ে আছে। ওনাকে আমার কলেজের সামনে দেখে অবাক হলাম। উনি এখানে কেন? কোনো কাজে এসেছিলেন কি? আমাকে দেখা মাত্রই উনি আমার দিকে এগিয়ে এলেন। আমি কিছু বলতে যাব তার আগে আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় আমি ভ্যাকা জায়গায় খেয়ে গেলাম। ওনাকে আমি কোনো কালই বুঝতে পারিনি, আর আজ কি বুঝব? তাই নিজের মাথায় খিচুড়ি না পাকিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বলুন না কোথায় যাচ্ছি, আর কেনই বা যাচ্ছি? মা কি জানে? পুরো রাস্তা আমি এমন করেই হাজারো প্রশ্ন করে গেছি, আর উত্তর হিসেবে পেয়েছি একজাক নিস্তব্ধতা। প্রায় আধ ঘন্টা পর একটা প্রকাণ্ড বাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বলেন, চলো আমার সাথে। আমি আর কি করতাম? বাধ্য মেয়ের মতো ওনার সাথে বাড়িতে ঢুকলাম। ড্রয়িং রুমে সোফায় কিছু ভাইয়া বসে আড্ডা দিচ্ছিলেন। আমরা ঢুকতেই এক নজর তাকিয়ে আবার আড্ডায় ব্যস্ত হয়ে বললেন। আমি খুবই অস্বস্তি ফিল করেছিলাম, তবু শুভ্র ভাইয়ার পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। শুভ্র ভাইয়া একটা রুমের দরজা খুলে আমাকে ভিতরে যেতে বলেন। আমি একরাশ ভয় নিয়ে রুমের ভিতরে পা রাখলাম। রুমে ঢুকে অবাক হওয়া মাত্রই যেন আরও বেড়ে গেল। বেডের উপরে বিয়ের জন্য মেয়েদের যা যা লাগে
প্রায় সব জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, শুভ্র ভাইয়া আমাকে কারো সাথে বিয়ে টিয়ে দেবে না তো? ব্যাপারটা চিন্তা করতেই ভয়ে শরীর কাঁপতে লাগলো। আমি কি বলবো কিছুই ভেবে না পেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে এক নজর তাকিয়ে আলমারি খুলে একটা প্যাকেটে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি তখন একইভাবে ওনার দিকে তাকিয়ে আছি। প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে রুমে থেকে বেরিয়ে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বলেন, ড্রেসটা চেঞ্জ করে নাও। আমার সাথে কি হচ্ছে আর ঠিক কি হতে চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্যাকেটটা খুলে দেখলাম একটা পিঙ্ক কালারের ড্রেস। বার্থডে গার্লরা সাধারণত এমন ড্রেস পরে, কিন্তু আমাকে এই ড্রেসে দেওয়ার কারণ কি? উনি কি তাহলে আমাকে কোনো বার্থডে পার্টিতে নিয়ে যাবেন? যদি তাই হয় তাহলে এভাবে আনার কি দরকার ছিল? আর এসব বিয়ের কাপড় চোপড় বা রহস্য কি? চারদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন, বুঝে উঠতে পারছি না ড্রেসটা পরবো নাকি রেখে দিব। রেখে দেওয়াটা বেটার হবে। আবার যদি উনি রেগে যান তার চেয়ে বরং পরেই নেই, কী হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতে উনি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লেন। আবারও সেই আগের স্টাইলে টানা হেঁচড়া করে গাড়িতে বসালেন আমাকে। নিজেকে আমার পুতুল বলে বোধ হচ্ছে। ওনার যেমন ইচ্ছে উনি আমাকে সেভাবেই চালাচ্ছেন। প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন মনে করছে না। নেহাত উনি আমার মামুর ছেলে, নয়তো চিৎকার চেঁচামেচি করে গণধোলাই খাওয়াতাম। আজীব জনগণ। আরে ভাই, নিয়ে যাচ্ছিস নিয়ে যা, আমি কি মানা করছি? করিনি তো, তাহলে উত্তর দিতে সমস্যা কই? যত সব। নিজের মনেই বকবক করছিলাম। হঠাৎই গাড়ি থেমে গেল। বিরক্ত হয়ে ওনার দিকে ভুরু কুঁচকে তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, থামালেন কেন? উনি আমার প্রশ্নটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, ভিতরে যাও। এতক্ষণে আমি সামনে দিকে তাকালাম। এ তো নীলিমা আপুদের বাড়ি, কিন্তু উনি আমাকে এখানে আনলেন কেন? আবার ওনার দিকে প্রশ্নমাখা চোখে তাকালাম। উনি আমার দিকে না তাকিয়ে বলে উঠলেন, ভিতরে গিয়ে নীলির বাবাকে বলবে আজ তোমার জন্মদিন, আর নীলিকে ছাড়া তুমি কেক কাটবে না, তাই তুমি নীলিকে নিতে আসছো। বাবা মা সহ সবাই ওয়েট করছে তোমার পথে। যেহেতু তুমি নীলিকে সাথে ওদের বাসায় কয়েকবার এসেছো, তাই নীলি তোমাকে ওর স্যারের মেয়ে বলে পরিচয় করিয়ে দিয়েছে। সো ওর বাবা মানা করবে না, সহজেই রাজি হয়ে যাবে, আর নীলিকে নিয়ে তুমি বেরিয়ে আসবে। আমি এখানে ওয়েট করছি, গোনাও। ওনার কথা শুনে আমি ওদিকে হাঁ করে তাকিয়ে আছি। এসব মানে কি? আমার ভাবনার মাঝে উনি ধমক দিয়ে উঠলেন, কি হলো, যাও। কিন্তু এত বনিতা করার কি দরকার? আর এত না টোক বা কেন? অবাক চোখে তোমাকে যেতে বলেছি, দাঁতে দাঁত চেপে। আমিও আর কিছু বললাম না, রাগে ফুঁসতে ফুঁসতে ভিতরে চলে গেলাম। নীলিমা আপুর বাবা কোনো এক অজানা কারণে খুব ভালোবাসে আমায়। সেই ভালোবাসাকে ব্যবহার করছি ভেবে খারাপ লাগছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। ভিতরে গিয়ে আঙ্কেলকে ভালো মন্দ জিজ্ঞেস করে শুভ্র ভাইয়া শিখিয়ে দাও বলি আওড়ালাম। কাজ হয়ে গেল। নীলি আপুর রুমে গিয়ে দেখলাম সে একদম তৈরি হয়ে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না সব কিছু প্রিপ্ল্যান্ডে। একমাত্র আমি এক আহাম্মক যে কিছুই জানি না। নীলিমা আপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। শুভ্র ভাইয়া গাড়িতে ওয়েট করছিল। আমরা বসতে গাড়ি স্টার্ট দিলেন তিনি। 15 মিনিটের মাথায় আবারও গাড়ি থামলো। বাইরে তাকিয়ে দেখলাম কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করানো হয়েছে। এবার কিছু বুঝতে পারছিলাম। আমরা নামতেই ওনারা বাকি ফ্রেন্ডদের দেখতে পেলাম, যারা ড্রয়িং রুমে বসেছিল। তাদের মধ্যে একজন কিছু শপিং ব্যাগ এনে আপুর হাতে ধরিয়ে দিয়ে বলেন, সব রেডি আছে, তৈরি হয়ে নাও। হবু ভাবি দাঁত কেলিয়ে রোদ তোমাকে হেল্প করবে। আপু ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলেন, তারপর হালকা সাজগোজ। আপুকে
এত সুন্দর লাগছিল কি বলবো। ছেলে হলে হয়তো প্রেমে পড়ে যেতাম। আপুকে সাজাতে গিয়ে যা জানতে পারলাম তার সারাংশই। আপু হঠাৎ করে কাল বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এর গোপন বিয়ের আয়োজন। বাবা অনেক হার্ড, লাভ ম্যারেজ মেনে নেবেন না, তাই এই কাণ্ড যেন ছেলেকে কাবিননামা দেখিয়ে ভাগানো যায়। ৮ ঘন্টার মধ্যে আপুর সাজ কমপ্লিট। আপুকে নিয়ে বেরিয়ে আসতে চোখ আটকে গেল। শুভ্র ভাইয়া অফ হোয়াইট শেরওয়ানি আর নীল পাগড়ি পরেছেন। অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। চরম রকম ক্রাশ খেলাম। চোখ সরানোর ইচ্ছে না থাকলেও সরালাম। হাজার হলে অন্যের বর দেখে বলে কথা। এদিকে শুভ্র ভাইয়া হাঁ করে নীলিমা আপুকে দেখছে। এই নিয়ে ওনার ফ্রেন্ডরা কি মজা না করছে। অবশেষে বিয়ের পর্ব শেষ হলো। আপু আবার ড্রেস চেঞ্জ করে নিলেন। এই অবস্থায় বাসায় গেলে আঙ্কেলের নির্ঘাত সন্দেহ করবেন। আমরা সবাই কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি। শুভ্র ভাইকে সবাই মিলে পিঞ্চ করে চলছে। আমিও সেসব এনজয় করছি। হঠাৎ নীলিয়াপুর কথা মনে পড়তে দেখি উনি পাশে নিয়ে। আশেপাশে তাকাতে যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হলো। একটা পিচ্চি রাস্তায় এসে কাঁদছে আর আপু তাকে তুলতে গেছে, কিন্তু একটা ট্রাক যে তার দিকে ধেয়ে আসছে তা হয়তো তার খেয়ালই নেই। ভয়ের চোটে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, হাত পাগুলো অবশ্যই আসছে। আমি যেন না মস্তিষ্ক শক্তি দিয়ে চিৎকার দিতে যাব, অমনি এক প্রকাণ্ড শব্দ। আমার সবাই স্থির হয়ে গেলাম। শুভ্র ভাইয়া 2 মিনিট স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থেকে নিরিবলে গগন বিদারী চিৎকার দিয়ে ছুটে গেলেন, সাথে সবাই। কিন্তু আমি নড়ার ন্যূনতম শক্তি পর্যন্ত পাচ্ছি না। নিজের অজান্তে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এর আগে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি আমি। নীলিয়াপুকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম, তাই চোখের সামনে প্রিয় মানুষটি রক্তাক্ত শরীর দেখে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কিছু বলা বা করার শক্তি আমার নেই। নীলিয়াপু 2 দিন যাবৎ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। ওনার বাবা মা খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছেন। ওনাদের বিয়ের কথাটা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। একমাত্র মেয়েকে হারিয়ে আন্টি তো পাগল প্রায়। আঙ্কেলও বারবার সেন্স হারাচ্ছেন, কলিজার টুকরো বলে কথা। আমি আমার নিঃশ্বাস সাথে পাল্লা দিয়ে দোয়া করছিলাম যেন আপু ভালো হয়ে যায়। সবার মুখে চিন্তার ছাপ। হঠাৎ ডাক্তার এসে বলল নীলি আপুর জ্ঞান ফিরেছে। কথাটা শুনে এত খুশি লাগলো কি বলবো। এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। নীলি আপু মাত্র 5 মিনিটের মাথায় আমাদের ছেড়ে চলে গেলেন। আমি চিৎকার করে কাঁদছি। একটা অপরাধ বোধ আমায় কুরে কুরে খাচ্ছে। কেন গেলাম নীলি আপুকে আনতে? কেন আমি না গেলে না উনি আসতেন, না এভাবে হারিয়ে যেতেন? সবাই কান্না করছে, কিন্তু শুভ ভাই না, উনি কান্না না করছেন না, একদম শক্ত হয়ে বসে আছেন, যেন এখন একটা ঘোরের মধ্যে আছেন তিনি। নীলি আপু চলে যায় উনি মেনে নিতে পারেনি, পারার কথাও না। আমি খুব করে চাচ্ছি উনি কাঁদুক, কেঁদে নিজেকে হালকা করুক, কিন্তু না, উনি এক ফোঁটা চোখের জল ফেললেন না, শুধু নিস্তেজ হয়ে বসে রইলেন। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু শুভ্র ভাইয়া স্বাভাবিক হননি। এরপর তাকে আর হাসতে দেখা যায়নি। আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সামনে এসএসসি এক্সাম, মাত্র 3 মাস বাকি। ব্যস্ততার মধ্যে সময় যে কীভাবে যায় বোঝা যায় না। তাই তো দেখতে দেখতে কিভাবে যে 3 মাস কেটে গেল বুঝতে পারলাম না। সাথে এসএসসি এক্সাম শেষ হলো। এরই মধ্যে একবার শুধু ওনাকে দেখেছিলাম। উস্কো খুস্কো চুল, গালে খোঁচা দাড়িগুলো বড় হয়ে জঙ্গলের রূপ নিয়েছে, 2 চোখ লাল আর হাতে সিগারেট। ওনার চোখে মুখে রাত জাগার স্পষ্ট চিহ্ন দেখতে পেয়েছিলাম সেদিন। বুকে কোথাও একটা বড্ড কষ্ট হয়েছিল। তারপর এলো আমাদের বিয়ের দিন, আমার এক্সাম। পরের দিনই আপুর বিয়ের ফিক্সড করা হলো। শুভ্র ভাইয়া এই অবস্থায় কেউ আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা ছিল না, তাই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়। আপুর কাবিন হওয়ার কিছুক্ষণ পর মামু হঠাৎ আব্বু আম্মুর রুমে ডেকে নিলেন।
তার কিছুক্ষণ পর মা একটা শাড়ি আর কিছু গহনা নিয়ে আমার রুমে ঢুকলেন। তারপর যা হলো তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা শুধু বলেছিলেন মামুর কাছে মার ঋণী, আর এই ঋণটা আমাকে শোধ করতে হবে শুভ্রকে বিয়ে করার মাধ্যমে। কথাটা শুনে আমি শুধু মার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কি বলছে মা এসব? আমাকে তার ঋণ পূরণের বলি দিয়ে দিচ্ছেন মা? চোখ ফেটে কান্না পাচ্ছিল সেদিন। আরে আমারও তো কিছু স্বপ্ন আছে, আশা আছে, সেগুলো কি কোনো গুরুত্ব নেই? আমি জানতাম শুভ্র ভাইয়া নীলি আপুকে ঠিক কতটা ভালোবাসে, আর তা আমাকে যে কোনোদিনও মেনে নিবে না তাও জানতাম। সব জানার পর কেন নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিব কেন? কিন্তু মার চোখের পানির সামনে আমার চোখের পানিটা ঢাকতে হলো আর বসতে হলো বিয়ের পিঁড়িতে। হঠাৎ কিছু তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাটল।